আমার ভাই একটা ভালো কথা বলে, যেটা আমি প্রথম দিকে বুঝতাম না, যত দিন যাচ্ছে তত বুঝতে পারতেছি যে আসলে কথাটা সত্য। সেটা হচ্ছে যে যদি একটা মানুষ আপনাকে বলে যে সে অমুকটা করতে চায়, তাহলে আমরা সাধারণত করি কি, আমরা ধরে নিই যে মনে হয় এটা রাজনৈতিক বক্তব্য হইতে পারে, যে সে এটা বলতেছে কারণ এটা জাস্ট একটা কথার কথা, এটা হয়তো সে বলতেছে কারণ হয়তো মানে অনেকে রেটরিক ইউজ করে, সো রেটরিক হিসেবে ইউজ করতেছে। বাট আমার ভাই বলে যে যখন কেউ একজন কিছু একটা বলে যে সে এটা করবে, তাহলে আমাদের উচিত সেটাকে একদম শাব্দিকভাবেও গ্রহণ করা, যে হ্যাঁ হয়তো সেটা আসলেই করবে। সেটা হইতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, সেটা হইতে পারে ভারতের প্রধানমন্ত্রী, সেটা হইতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা হইতে পারে আপনার পরিচিত বন্ধু বান্ধব। কখনো মানুষকে এই ডাউট দিবেন না, মানে এই বেনিফিটটা দিবেন না যে মনে হয় সেই কথাটা রেটরিক হিসাবে বলছে, এটা হয়তো একটা পলিটিক্যাল ডিসকাশন ছিল, বা এটা হয়তো একটা সামথিং, সেটা মিন করে নাই। কেউ কিছুটা বললে ধরে নেবেন সেটা মিন করছে। এবং এটা আমি আজকে বলতেছি জামাত শিবিরের উদ্দেশ্যে। এবং এই প্রসঙ্গে আমার হাতি তত্ত্ব নিয়ে 2 মিনিট কথা বলতে চাই। তো আমি অনেক আগ থেকে এই কথাটা বলি, আমি বলি যে হাতিরা হচ্ছে সবাই স্লিম, আমি কোনো মোটা হাতি দেখি নাই এখন পর্যন্ত। আমার ভুলও হইতে পারে যে আমি হয়তো কম দেখছি হাতি এই জন্য, বাট প্র্যাকটিক্যালি আমি কোনো মোটা হাতি দেখি নাই। মানে হাতি, একটা হাতি যে মোটা, যে ভটকা হাতি আর কি, এরকমটা জীবনে দেখি নাই। মানুষ হাতিকে, মোটা মানুষকে তো হাতি বলে, দেখবেন। হাতির অপরাধটা কি? হাতির কিন্তু কোনো অপরাধ নাই। কোনো ঘাস খায় ওরা, মানে এরকম তৃণভোজী, ঘাস তো না, কিন্তু ওরা তৃণভোজী প্রাণী, খায় ধরেন কলা পাতা হাবি যাবি, ওইটা দিয়ে এমনিতে ভটকা হওয়াটা কঠিন। তার মধ্যে আবার হাটে, হাতিরা প্রচুর জায়গাতে হাটে, প্রায় দেখেন না যে মানুষের ক্ষেত খামার উঠে যাচ্ছে হাতি। হাতি যখন মানুষের ক্ষেত খামার উঠে যাচ্ছে, ক্ষেত খেয়ে ফেলতেছে, তার অর্থ হচ্ছে আপনি ওর থাকার জায়গা, বন ছোট করে ফেলতেছেন কোনো এক দিক থেকে। যদি আপনি বনের কোনো একটা অংশ কেটে কেটে ছোট না করতেন, হাতি কখনো বেরিয়ে সেখানে এসে খাবার খুঁজতো না। তার মানে দাঁড়াচ্ছে যে হাতি কিন্তু প্রচুর হাঁটে, প্রচুর খায় ঘাস পাতা, ওর ভটকা হওয়ার কোনো চান্স নাই। কিন্তু তারপর আমরা মানুষকে, মোটা মানুষ দেখলেই বলি সে নাকি হাতি। এখন এই জিনিসটা কোত্থেকে আসতেছে? হাতির ন্যাচারাল শেপ, ন্যাচারাল যে সাইজ, সেটাই কিন্তু ওইটা স্লিম একটা হাতি, খুবই স্মার্ট, স্লিম, প্রচন্ড রকমের মানে হট একটা হাতি ধরেন। সেই হাতিটাকে আমরা বলতেছি ভটকা। কারণ কি? ওর সাধারণ আকারটাই আমরা আমাদের থেকে প্রজেক্ট করতেছি। আমরা যেহেতু ছোট একটা প্রাণী, আমাদের পাছা যেহেতু ছোট, এবং হাতির পাছার দিকে তাকালে মনে হয় কি হাতির পাছা অনেক বিশাল, সেজন্য আমরা কি করি, মোটা মানুষকে দেখলে যার পাছাও বিশাল তাকে আমরা হাতি বলে ফেলি। তো কথা হচ্ছে যে হাতি তো মোটা না। এখন এটা কেন শিবিরের সাথে প্রাসঙ্গিক? কারণ হচ্ছে যে শিবির করছেটা কি দেখেন, জামাত শিবিরকে প্রায়ই দেখি বাংলাদেশ পন্থার মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, যে তারা তো এখন বাংলাদেশ পন্থায় বিশ্বাসী, তারা তো এখন বাংলাদেশি, 71-এর দায় কারণ তাদেরকে দেওয়া হবে। 71 সালে ছাত্র সংস্থা বা জামাত ঠিক যেই ধরনের মেন্টালিটি নিয়ে চলতো, 2025 সালে তারা একই মেন্টালিটি নিয়ে চলে। এই বিষয়টাতে কোনো ডাউট নাই। তারা বলে যে আমরা যতদিন বাংলাদেশের সংবিধানে জাতীয় সঙ্গীত আছে, আমরা তো জাতীয় সঙ্গীত মেনে নেব। তার অর্থটা কি দাঁড়াচ্ছে? তারা এটা মানতে চাচ্ছে না। যেহেতু তারা এই দেশে রাজনীতি করতে চায়, এই দেশে তাদের তাকিয়াবাজি চালায় যেতে চায়, সেজন্য তারা অ্যাকসেপ্ট করতেছে যে ঠিক আছে, যেহেতু সংবিধানে এই কথা বলা আছে, আমরা তাহলে এটাকে অসম্মান করতেছি না। ব্যাপারটা এরকম দাঁড়াই গেল যে আপনি কোনো একটা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, সেটা আপনি বলতেছেন, কিন্তু এই জিনিসটা এত ছোট না। কারণ এটা কোনো ধরনের ডিসপিউটেবল ল নিয়ে কথা হচ্ছে না। যেমন আমি বলতে পারি যে আমি বাংলাদেশে ফাঁসির আইন চাই না, কিন্তু যেহেতু সংবিধানে বা আইন অনুযায়ী আছে, আমাকে এই রায় দিলে মেনে নিতে হচ্ছে, কিন্তু আমি চাই এটা পরিবর্তন হোক, সেটা আমি বলতে পারি। কিন্তু এটা কেন ডিফারেন্ট? জাতীয় সঙ্গীত কেন মেনে নেওয়াটা ডিফারেন্ট? কারণ তার অর্থ দাঁড়াচ্ছে জামাত শিবির মুখে যতই গণতন্ত্রের কথা বলতে আসুক, বা মুখে যতবারই বলুক তারা গণতান্ত্রিক জিনিস করতে চায়, নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে যেতে চায়, তারা আসলে বলতে চাচ্ছে যে তারা আসলে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানে না। তারা জাতীয় সঙ্গীত মানে না, তারা আমাদের সংবিধান মানে না। মেনে নিতে হচ্ছে যাতে তারা এইভাবে ছলে বলে কৌশলে গণতান্ত্রিক সেজে অনেক গণতান্ত্রিক মানুষের ভোট এবং সমর্থন নিয়ে ক্ষমতায় যাইতে পারে। তারা কিন্তু আসলে গণতান্ত্রিক না। বারবার তারা নিজেদের কথা দিয়ে প্রমাণ করছে। এটাকে আমি আকাশ থেকে বলতেছি, তারা এই কথা বলছে কিছুদিন আগেও। তো আমি কি করব? এমন তো না যে আমি বানাই কথা বলতেছি। আপনারা এরকম কাজ করেন, আপনারা এরকম কথা বলেন, যে কারণে আমি বুঝতে পারি যে আপনি আসলে মোটা না,
আপনি একটা হাতি। আমাকে এটা বুঝতে হবে যে আপনি একটা হাতি, এবং হাতি যা করে আপনি তাই করতেছেন। মানে জামাত শিবির বাংলাদেশ চায় না, পাকিস্তানও চায় না, তারা সৌদি আরব চায় না, তারা কোনো দেশে চায় না, কনস্টিটিউশনই চায় না, তারা আল্লাহর আইন চায়, আল্লাহর শরিয়া চায়। সেটাই জামাত শিবির। কারণ আপনি তো সেজে গুজে এসে নিজেকে একজন গণতান্ত্রিক, আমরা একটা দল, আমাদের রাজনীতি করার অধিকার থাকতে হবে, এগুলো তো বলতে পারেন না। গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের ভেতরে আপনার তো রাজনীতি করার অধিকার থাকারই কথা না। আপনি যদি গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক বিশ্বাসী না করেন, তাহলে এই মাঠে আপনাকে খেলতে দেবো কেন? আপনি যদি ক্রিকেট খেলোয়াড় হন, আপনাকে কি সকার ফিল্ডে ঢুকতে দিবে ক্রিকেট ব্যাট নিয়ে? আমাকে বলেন। এই জিনিসগুলো নিয়ে মানুষের অনেক অদ্ভুত প্রশ্ন আমি দেখতে পাই, যে কেন এটা করলে সমস্যা কি, ওই কথা বললে সমস্যা কি, ওইখানে বাক স্বাধীনতার কি হইলো? আমি 100 বার এটার উত্তর দিয়েছি। যদি আপনি বাক স্বাধীনতার যেই সমাজ, বাক স্বাধীনতার যে সিস্টেম, সেটাকে ব্যবহার করে যদি আপনি এমন কথা বলার চেষ্টা করেন যেটা দিয়ে আপনি আসলে সবার স্বাধীনতা হরণ করতে চান, তখন বাক স্বাধীনতা থাকা ওই সিস্টেমটা, গণতান্ত্রিক ওই সিস্টেমটা রিটালিয়েট করে। তখন সে নিজেকে সাস্টেইন করার জন্য, নিজেকে বাঁচায় রাখার জন্য আপনার মুখ চেপে ধরবে। ধরেন আপনাকে বাক স্বাধীনতা দেওয়া হলো, আপনি গিয়ে বললেন কি, আমি অমুক গোত্রের সবাইকে নিকেশ করে দেব, এবং তাই বলে লোক জড়ো করতে শুরু করলেন। আপনি প্রতি জায়গাতে যান, জনসভা করেন, বলেন কি অমুক জায়গার লোক নিকাশ করে দিব, 5 জন সাইন করেন যে আপনারা আমার সাথে আসবেন। এভাবে আপনি করতে থাকলেন কি, কোন একটা জিনিস ধ্বংস করে দেওয়ার জন্য, কোন একটা মতবাদ, কোন একটা গোত্র বা একটা মানুষের অংশকে আপনি ধ্বংস করে দেওয়ার জন্য আপনার বাক স্বাধীনতা কাজে লাগাচ্ছেন। আপনাকে কিন্তু গণতান্ত্রিক দেশের মধ্যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, আর আপনি চিল্লে উঠবেন, তাহলে আমার বাক স্বাধীনতা কি হলো? আমি তো কাউকে মারি নাই, আমি তো কথাই বলছি। এই ধরনের কথা বলতে আপনাকে বাক স্বাধীনতা দিবে না গণতন্ত্র নিজেকে প্রোটেক্ট করার জন্য অগণতান্ত্রিক এলিমেন্টকে স্তব্ধ করে দিবে, নিস্তব্ধ করে দিবে। এই জন্য প্রচুর যুদ্ধ আছে যেগুলা নৃশংস কাজ, অনেক খারাপ জিনিসপাতি হয়েছে, অনেক মানুষ মারা গেছে, কিন্তু গণতান্ত্রিক বিশ্ব এগুলা নিয়ে কখনো খুব বড় করে সমালোচনা করে না। তারা মনে করে এটা ন্যায়ের যুদ্ধ, কারণ এই যুদ্ধটা না হইলে গণতন্ত্র হুমকির মুখে পড়তো। গণতন্ত্র নিজেকে হুমকি থেকে বাঁচানোর জন্য ম্যাসাকার করে ফেলতে পারে, লাখ লাখ মানুষ মেরে ফেলতে পারে, বিলিয়ন বিলিয়ন মানুষ মেরে ফেলতে পারে, সেটা হয়েছে। গণতন্ত্র মানে এই না যে তারা মানবতার কথা বলতে আসছে। গণতন্ত্র একটা সিস্টেম। এখন পর্যন্ত মানুষ যেভাবে ডেভেলপড হয়ে আসছে, সেইটা অনুযায়ী এখন পর্যন্ত এটা হচ্ছে বেস্ট সিস্টেম যেটা মানুষ পেয়েছি আমরা। কিন্তু গণতন্ত্রও একটা সিস্টেম, এবং এই সিস্টেমটাকে আপনি ব্রেক করতে গেলে সিস্টেম আপনাকে খেয়ে ফেলবে। এটার মধ্যে কোনো হিপোক্রেসি নাই। কিন্তু হিপোক্রেসি আছে কোথায়? জামাত শিবিরের মধ্যে। সে এই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে থাকতে চায় না, সে চায় আল্লাহর আইন বানাবে, মানুষকে পটায় পুটায় মানুষদেরকে হয়তো বুঝাবে যে তোমরা দেখো, আমাকে ভোট দাও, আল্লাহর আইনই তো ভালো আইন। যে মুহূর্তে একটা মেজরিটি, মানে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী মেজরিটি যখন সায় দিবে, ও পুরা দেশটাকে ওর মতো বানায় ফেলবে। কাউকে কোনো স্কোপ দিবে না, কাউকে কোনো জামা কাপড় পরার সুযোগ দিবে না, কথা বলার সুযোগ দিবে না। কারণ কি, সেও তো আরেকটা সিস্টেমের প্রতিনিধি, এবং ওই সিস্টেমটা গণতন্ত্রকে খেয়ে ফেলতে চায়। কেন ইসলামিক সিস্টেম কেন গণতন্ত্র খেয়ে ফেলতে চায়? কারণ ইসলামিক সিস্টেম জানে গণতন্ত্র আসলে ইসলাম ধ্বংস করে ফেলবে। সো এটা হচ্ছে অনেক প্রাচীন একটা দুইটা সিস্টেমের লড়াই। কোনটা ভালো কোনটা খারাপ আমি কিছুই বলতেছি না, এগুলো আপনারা নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী বুঝে নেবেন। কিন্তু জামাত কখনো গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে এসব করতে পারে না। ঠিক যেমনটা আমরা যদি জামাত ধরেন তার কল্পনার জগতে চলে গেল এবং বাংলাদেশে সে শরীয়ত প্রতিষ্ঠা করে ফেললো, তখন কিন্তু আমরা গণতান্ত্রিক কথা বলতে গেলে জামাত কিন্তু আমাকে ওইখানে রাজনীতি করতে দিবে না, সেকুলার আলাপ করতে আসলে রাজনীতি করতে দেবে না। গণতন্ত্রের উদারতা এবং দুর্বলতা হচ্ছে যে তারা জামাতকে সে যে ক্ষমতায় গেলে কি করতে চায় বা তার যে আসলে মূলনীতি কি বোঝা যাচ্ছে, কিন্তু সে যেহেতু মুখে মিথ্যা কথা বলতেছে প্রতিদিন, তাকে রাজনীতি করার সুযোগ গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক দিচ্ছে গণতন্ত্র। এজন্যই মানুষের বানানো এখন মতো বেস্ট সিস্টেম, যেখানে গণতন্ত্র তার শত্রুকেও একটা সার্টেন জায়গা পর্যন্ত এন্টারটেইন করতে প্রস্তুত আছে। এটা অন্য কোনো সিস্টেমে আপনি পাবেন না। যদি সমাজতান্ত্রিক সিস্টেমে এসে আপনি ধনতান্ত্রিক জিনিস প্রচার করার চেষ্টা করেন, আপনাকে জামাত হইতে দিবে, একটা পার্টি হতে দিবে, আপনাকে আগেই গায়েব করে দিবে। আবার যদি একটা ধনতান্ত্রিক সমাজের মধ্যে আপনি কমিউনিজম প্রচার করার জন্য চেষ্টা করেন, আপনাকে কেউ হইতে দিবে, আগে গায়েব করে দিবে। কিন্তু ডেমোক্রেসি যেখানে আছে, সেখানে দেখা যায় যে কিছুটা কমিউনিজমের কথা মানুষ বলার সুযোগ পাচ্ছে, কিছুটা শরীয়তের কথা বলার মানুষ সুযোগ পাচ্ছে, এবং তাতে করে আমরা আইডিয়াগুলোকে অন্ধকারে না রেখে সামনে আসতে দিচ্ছি। কিন্তু এই ভদ্রতাকে জামাত অথবা অন্যান্য যেসব পার্টি আছে, যেসব মতবাদ আছে, তারা যাতে দুর্বলতা না ভাবে। গণতন্ত্র রুথলেস। গণতন্ত্র দরকার হইলে পুরা একটা গোষ্ঠীকে, পুরা একটা দেশকে গায়েব করে দিতে পারে শুধুমাত্র গণতন্ত্র টিকিয়ে রাখার জন্য। আপনি গণতন্ত্রকে রিপ্লেস করার জন্য ইসলাম নিয়ে আসতে পারবেন না, আপনি গণতন্ত্রকে রিপ্লেস করার জন্য অন্য কোনো ভংচং নিয়ে আসতে পারবেন না। গণতন্ত্র সেটা সহ্য করে না, গণতন্ত্র এটাকে প্রচন্ড কঠোরভাবে জবাব দেয়। এবং এখানে গণতন্ত্র পন্থী হওয়া, লিবারেল হওয়ার সাথে মানবতাবাদী হওয়ার কোনো সম্পর্ক নাই। এই সিস্টেমকে বাঁচানোর জন্য যে কেউ যে কোনো লেন্থে যাইতে পারে এবং যায়। সুতরাং যদি জামাত শিবির মনে করে যে
তাদের মিথ্যাচার দিয়ে দিয়ে তারা দিন দিন একটা জায়গাতে পৌঁছায় যাবে, তারপর এটাকে সিস্টেমটাকে খেলে দিবে। এই সিস্টেম খেলে দেওয়া তো যাবে না। এই কারণে আমরা এই ধরনের কথাবার্তা রেগুলার বলতে থাকবো যে জামাত শিবির কেন ভণ্ড, তাদেরকে কেন গণতান্ত্রিক স্ফিয়ারে জায়গায় দেওয়া উচিত না, মানে জামাতের নিবন্ধন কখনো ফেরতই দেওয়া উচিত না। ঠিক আছে, তুমি নাগরিক হিসেবে যা ইচ্ছা তাই বলতে পারো, তাও কোনো সমস্যা নেই। তুমি নাগরিক হিসাবে সারাদিন মাইক নিয়ে বলো যে আমি সরিয়া চাই সরিয়া চাই, কিন্তু তুমি বাংলাদেশে রাজনীতি করতে পারো না। বাংলাদেশে তোমার কোনো পার্টির নিবন্ধন থাকতে পারে না, কারণ তুমি গণতন্ত্রে বিশ্বাসী না। তুমি এই ফ্রেমওয়ার্কের মধ্যে তোমার দলের কোনো স্বীকৃতি থাকতে পারে না। তুমি ব্যক্তি হিসাবে অসংখ্য চিল্লাইতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। তুমি ব্যক্তি হিসাবে যা ইচ্ছা তাই চাও, তুমি হিটলারের পার্টি চাও, তুমি ইসলামের শরিয়া চাও, আমাদের কোনো প্রবলেম নেই। আমি বলতেছি না যে ব্যক্তির মুখ চেপে ধরতে হবে, কিন্তু প্রতিষ্ঠা তো করা যাবে না একটা রাজনৈতিক দল ওখানে। আপনি একটা ইসলামিক শরিয়াওয়ালা, মানে একটা ইসলামিক আইন আছে যেখানে, ইসলামিক দেশ যেখানে আছে, সেখানে কি আপনি কোনো এমন একটা দলকে আপনি নিবন্ধন দিবেন যার কথা হচ্ছে যে আমরা সমকামীদের বিয়ে জায়েজ করতে আসছি? দিবেন না তো, কারণ ওই সিস্টেমের কনফ্লিক্টটা তো আপনাকে বুঝতে হবে। তাহলে যখন জামাত শিবির নিজেকে বাংলাদেশপন্থী বলার চেষ্টা করে, বা আপনারা কিছু কিছু বোকাচোদা টাইপের লোকজন বলেন যে জামাত শিবির এখন বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কথা বলার অধিকার জামাত শিবিরের মুখে কখনোই দেওয়া সম্ভব না। তারা মন থেকে কখনোই বিশ্বাস করে না, করবেও না। আজকে আপনি আবার যে জিজ্ঞাসা করেন যে জাতীয় সঙ্গীত আপনি মেনে নেন, আপনি কি বাসার মধ্যে জাতীয় সঙ্গীত গান, বা যদি বাসার মধ্যে খেলা দেখতে বসেন ক্রিকেটের, তখন ক্রিকেটে যখন জাতীয় সঙ্গীত বাজে তখন কি আপনি জাতীয় সঙ্গীতকে সম্মান দেখান, নাকি তখন আপনি যা করতেছিলেন তাই করেন, কারণ জাতীয় সঙ্গীত ডাজন্ট মিন এনিথিং টু ইউ? এখন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? জাতীয় সঙ্গীত কিন্তু ইটস একটা গান, যেটাকে পূজা করার কোনো দরকার নাই। কিন্তু জাতীয় সঙ্গীতকে আমরা সম্মানটা দেই ওই স্বীকৃতিটা দিতে যে আমার দেশ এবং আমার সার্বভৌমত্বের একটা মিনিং আছে। যার কাছে এই মিনিংটা নাই, সে তো গণতান্ত্রিক একটা রাষ্ট্রের মধ্যে রাজনীতি করতে পারবে না। ক্রিকেট মানে প্লেয়ার হিসাবে সে ক্রিকেট খেলতে যেতে পারে না বাংলাদেশ জার্সি পরে, সে যদি এই সম্মানটা না দেখায়। ডাজন্ট ম্যাটার যে আপনি মনে মনে কি বলতে চান, সেটা আপনি নাগরিক হিসেবে বলেন, নাগরিক হিসেবে আপনি নিজের দেশকে যা ইচ্ছা তাই দেখতে চান, কিন্তু আপনি প্রতিষ্ঠিত রাজনীতি করতে পারবেন না তো। ঠিক যেভাবে তানজিম সাকিব গায়ের মধ্যে বাংলাদেশের জার্সি পরে জাতীয় সঙ্গীতে আমি মুখ নড়াবো না, এটা বলতে পারে না। এই সহজ কথা বুঝতে হবে। এবং যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা হাতি হচ্ছে একটা হাতি, এবং একটা মোটা মানুষ হচ্ছে একটা মোটা মানুষ, তখন আমরা মোটা মানুষটাকে হাতি কেন বলবো? আমরা কেন ওই হাতিটাকে মোটা বলার চেষ্টা করব? ও তো মোটা না। জামাত শিবির তো আসলে বাংলাদেশপন্থী না, ও যেটা ছিল ও ওটাই আছে। ওকে তো আপনি মানে নতুন কোনো ধরনের বিশেষণ দিয়ে এই জিনিসটা জাস্টিফাই করতে পারবেন না। ও যতই তার 12 সালে এসে তার লেখা পাল্টাই ফেলছে, ও দরকার হলে লেখা পাল্টায় আমেরিকান ডেমোক্রেটিক পার্টির মতন চকচকে একটা মানে নীতিমালা গঠনমালা বানাই দিবে, কাগজে ওটা থাকবে। দলের প্রত্যেকটা সদস্য তারপরও খেলাফতি চাবে, তারপরও গণতন্ত্র পছন্দ করবে না, তারপরও গণতন্ত্রকে একটা মই ভাবে, যে মইটা বেয়ে বেয়ে ওরা উঠে তারা হচ্ছে সরিয়ে নিয়ে আসবে। সুতরাং জামাত শিবির কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারে না। এটা একটা খুবই ডিসগ্রেস যে এখনো জামাত শিবির রাজনীতি করতেছে এবং এই মুহূর্তে সরকারের সাথে লাতকালেতকি করতেছে। জামাত শিবিরের নিবন্ধন কখনো ফেরত দেওয়া উচিত হবে না। ডক্টর ইউনূসের সরকার যদি একটা কাজ করে যেতে পারে যেখানে জামাত শিবিরের নিবন্ধন ফেরত দেওয়া হয় নাই, সেটা বহির্বিশ্বের চাপে হোক, ইন্টারনাল চাপে হোক, তাহলে আমি মনে করতাম যে পুরা বিপ্লব, পুরা অভ্যুত্থান সফল হয়েছে। যদিও আমার মনে হয় যেটা হবে না। তারপরও দেখা যাক কি হয়। এখন এতগুলো ঘটনা চলতেছে যে এখন আলাদা করে কিছু নিয়ে কথা বলার নাই দেখে এটা নিয়ে বললাম। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়।